ह्रीं ह्रीं हुं हुं क्रीं 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 दक्षिण कालिके क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं स्वाहा। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজকের গল্প নিশির ডাক আমি কালেক্ট করেছি স্টোরি মিরর ওয়েবসাইট থেকে। গল্পটা লিখেছেন অরিজিৎ ভট্টাচার্য। কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বেশি দেরি না করে চলে যাচ্ছি সরাসরি আমাদের গল্পে। তোমরা দেখছো গল্প টাইম, সঙ্গে আছে বাপ্পা। শুরু করছি আজকের ভিডিও। গ্রামটাকে এক নজরে দেখলে খুব সুন্দর বলে মনে হয় বাবু, কিন্তু রাতের বেলা ঘুমোবার সময় কেউ যদি আপনার নাম ধরে ডাকে তাহলে কোনো মতেই ঘর থেকে বেরোবেন না। গলাটা কোনো চেনা মানুষের হতেই পারে, কিন্তু ঈশ্বরের দোহাই বাবু, আপনি ঘর থেকে কোনো মতেই বের হবেন না। চায়ের দোকানের মালিক রতনদার কথায় হো হো করে হেসে উঠল বিদিত। কেন, রাতের বেলা কি চোর ডাকাতের ভয় আছে নাকি যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? কেসটা কি? রতনদার সারা মুখমণ্ডল খেলে গেল এক অভিনয় আতঙ্কে। আরে চোর ডাকাত নয় গো মশাই, চোর ডাকাত নয়। রাতের বেলায় এই গ্রামে যে ঘোরে সে হলো ভয়াল নিশি, এক ভয়ঙ্কর প্রেতাত্মা যার কবলে পড়লে মৃত্যু অনিবার্য। রাতের বেলা সে আপনার বাড়ির দরজা কি জানলার সামনে এসে পরপর 3 বার ডাকবে। 3 বারের বেশি সে ডাকে না, কিন্তু ভুল ক্রমেও যদি আপনি তার ডাকে সাড়া দেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য। এই ডাক যে সে ডাক নয়, এ ডাক যে সাত্ত্বিক মৃত্যু ডাক। নিশি মানেই যে মৃত্যু। এবার আর থাকতে পারলাম না, আমি খেকিয়ে উঠলাম রতনদার ওপর। কি সব যে বলো না তোমরা, বাইরের লোক দেখলেই ভয় পাইয়ে দাও। আর কি নিশি যে রাত্রে বেরোয় তার নিজের শিকারের উদ্দেশ্যে মৃত্যু ডাক দেয়, এই কি কোনো প্রমাণ আছে? প্রমাণ কি বাবু? গত 3 মাসে 7 জন মারা গেছে এই নিশির ডাকে সাড়া দিয়ে। এই 7 জনেরই একজন রমাপদ। শহরে গিয়ে ব্যবসা করতো বেচারা। 3 মাস পরে দেশের বাড়িতে নিজের বাড়ি এসেছিল। রাতের বেলায় রমাপদ আর শান্তনু একই সাথে একই ঘরে ঘুমোচ্ছিল। একসময় রমাপদ শুনতে পায় ঠিক তার জেঠু শ্যামাপদ চক্রবর্তী যে পাশের গ্রামে থাকে বাড়ির সামনে রমাপদের নাম ধরে ডাকছে। রমাপদরা বাইরের রাস্তার দিকের ঘরে শুয়েছিল। এত রাতে জেঠু ডাকছে কি ব্যাপার, দরজা খুলে দেখতেই সে কাউকে দেখতে পায়নি। শুধু একজন লোক ঠান্ডা হাওয়া শিহরণ জাগিয়ে তুলেছিল তার শরীরে, আর ওখানেই মৃত্যুতে লুটিয়ে পড়েছিল সে। যেন কোনো অদৃশ্য মায়াবী শক্তি এক অজানা মন্ত্র বলে বের করে নিয়েছে তার শরীরের প্রাণ। শান্তনু সব ঘটনাটা নিজের চোখে দেখেছে, কিন্তু এমনও তো হতে পারে যে শান্তনু মিথ্যে কথা বলছে। এমনও তো হতে পারে যে রমাপদের মৃত্যু হার্ট ফেল বা অন্য কারণে হয়েছে। আরে জানি তোমরা শহরের ছেলেরা এইসব কথায় কেউ বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সারা গ্রামে ছড়িয়ে পড়েছে এই নিশির কথা। সবাই ভয় পায় এটাকে নিয়ে। গ্রামের নাম কৃষ্ণপুর, নদিয়ার কালিনাপুরের খুব কাছে, মাত্র 6 কিলোমিটার দূরত্বে। গ্রামের মূল আকর্ষণ বলতে দিগন্ত বিস্তৃত চোখ জুড়োনো সবুজ ধানক্ষেত, পাশ দিয়ে বয়ে যাওয়া চূর্ণী নদী, পূর্ব প্রান্তের বাওর পঞ্চাননতলা আর গ্রামবাসীদের বুক ভরা ভালোবাসা। এটা আমার দেশের গ্রাম। আমার সাথে বিদিত এই গ্রামে বেড়াতে এসেছে। আমি দেখলাম নিশির ডাকের ব্যাপারটা গোটা গ্রামের প্রায় সবাই জানে। পঞ্চাননতলার শিব মন্দিরের পুরোহিত জানালেন আমাকে এক অদ্ভুত ইতিহাসের কথা। তিনি বললেন 7 বছর আগে এই গ্রামে আগমন ঘটেছিল এক কাপালিকের। তিনি গ্রামের পশ্চিম প্রান্ত, মানে যেখানে শ্মশান, হেমন্তের সাজে উড়ে যাওয়া সেই সবে পোড়ানো ছায়ের ধোঁয়া, জলে কাঠের চিতা, অমাবস্যা ও ভূত্রদোষীর রাতে শুরু হয় অপদেবতাদের আনাগোনা। সেই বলতে গেলে প্রায় জনমানবহীন শ্মশানের এক প্রান্তে একটা কুঠির তৈরি করে সেখানেই নিজের সাধনা সম্পন্ন করতে। কাপালিকের সারা অঙ্গে ভস্য মাখা, চোখ দিয়ে জ্বলছে আগুন। সারা গ্রামে রটে যায় যে কাপালিক পিশাচ সিদ্ধ। এমনিতে কাপালিক যা বলেছিলেন তার অর্থ হলো যে তন্ত্রে সিদ্ধিলাভ করা তার এখনো বাকি আছে, এবং যে তিনি এইবার সিদ্ধিলাভ করতেই গ্রামে এসেছেন
এই গ্রামেই স্থাপনা করতে চান তার সাধনপীঠ। যাই হোক, গ্রামের ধর্মপ্রাণ মোড়লেরা কাপালিকের প্রস্তাবে রাজি হয়। কাপালিককেও পরবর্তী কথা দিতে হয় যে তিনি এর পরিবর্তে গ্রামকে নানা দুর্ভিক্ষ, রোগবাদী ও মহামারীর হাত থেকে রক্ষা করবেন। যাই হোক, কাটতে লাগলো দিন। এদিকে প্রতি অমাবস্যার রাতেই গ্রাম থেকে নিখোঁজ হতে লাগলো পূর্ণবয়স্ক যৌবন সম্পন্ন সুন্দরী যুবতী। গ্রামের মানুষেরা মনে মনে দানা বাঁধতে লাগলো সন্দেহ। একদিন গ্রামের মানুষ হাতে হাতে ধরে ফেলল কাপালিকের কুকীর্তি। কাপালিক নিজের তান্ত্রিক শক্তির মাধ্যমে কুমারী যুবতীদের রাতে সম্মোহিত করে নিজের আশ্রমে ডেকে আনতেন। তারপর তাদের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে সেই কাপালিক সিদ্ধি লাভের দিকে এগোতেন। হয়ে উঠত তারা কাপালিকের সাধন সঙ্গিনী। তারপর তাদেরকে নির্মমভাবে হত্যা করে গভীর অরণ্যে তাদের লাশ ফেলে দিয়ে আসতেন। শেয়াল কুকুর তা ছিঁড়ে খেত। পুলিশের হাতে সেই কাপালিককে তুলে দেয় সাধারণ মানুষ। কাপালিক ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে এই গ্রামের মানুষদের জন্যই তিনি তন্ত্রে সিদ্ধলাভ করতে পারেননি, প্রতিশোধ তিনি নেবেনই। এইবার থেকে এই গ্রামে স্বয়ং মৃত্যু গভীর রাতে ঘুরে বেড়াবে তার শিকারের খোঁজে। মৃত্যু ততক্ষণ গভীর রাতে শিকারের জন্য গোটা গ্রামে ঘুরবে যতক্ষণ না গোটা গ্রামের মানুষ জনশূন্য হয়ে পড়ছে। এই মৃত্যুদূত প্রেতকেই কাপালিক নিজের তন্ত্র সাধনার মাধ্যমে সৃষ্টি করেছিলেন। বলা বাহুল্য এই প্রেতই হচ্ছে নিশি। এই নিশি যাকে শিকার করবে তার বাড়ির সামনে গিয়ে পরপর 3 বার ডাক দেবে তার খুব পরিচিত গলায়। সেই মানুষ যদি নিশির মৃত্যু ডাকে ভুল ক্রমেও সাড়া দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। এই নিশির হাতছানি এড়ানো খুবই কঠিন। এরপর থেকেই অভিশপ্ত হয়ে যায় গ্রামটি। ঘটতে থাকে গভীর রাতে নিশির ডাকে একের পর এক মৃত্যু। কাউকে নিশি ডাকে হুবহু তার মায়ের গলায়, আবার কাউকে ডাকে দূরের আত্মীয়র গলা হুবহু অনুসরণ করে, আবার কাউকে ডাকে তার পরম বন্ধু অথবা প্রেমিকার গলা নকল করে। পরপর 3 বার ডাকবে, তার বেশি নয়। আর সেই ডাকে সাড়া দিয়েছ কি তোমার আয়ু চলে যাবে সেই কাপালিকের কাছে, আর তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়বে তুমি। এতক্ষণ বলে থামলেন শিব মন্দিরের পুরোহিত। আমি বলে উঠলাম, তাহলে কি এই নিষিদ্ধাকের কোনো অন্ত নেই পুরোহিত মশাই? এইভাবেই চলতে থাকবে নিষিদ্ধাকে একের পর এক মৃত্যু? অনেকক্ষণ ধরে ভাবলেন পুরোহিত মশাই। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। বহুক্ষণ ভেবে তিনি বললেন, উপায় আছে, উপায় আছে। যদি নিশির কবলের থেকে কেউ কোনো দৈব বলে তার শিকারের জীবন রক্ষা করতে পারে তাহলেই নিশির অন্ত অনিবার্য। মানে খুব স্পষ্ট। গভীর রাতে যখন গ্রামের লোক গভীর নিদ্রায় আচ্ছন্ন, তাদের এই নিদ্রা অন্য দিনের থেকে একদম অন্যরকম। কারণ নিশি সবাইকে তার সম্মোহনী জাদুমন্ত্রে ঘুম পাড়িয়ে রেখেছে। তখন নিশি এসে পরপর 3 বার ডাক দেবে তার শিকারকে। এই ডাক মৃত্যু ডাক, অর্থাৎ সে যদি এই ডাকে সাড়া দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু ধরো সাড়া দিল, কিন্তু কোনো দৈব কারণের জন্য নিশি তার আয়ুকে কায়াত্ত করতে পারল না, সেক্ষেত্রে নিশির অন্ত্র অনিবার্য। এই বলে চুপ করলেন পুরোহিত মশাই। কেটে গেল কিছু নীরব মুহূর্ত। আমার বন্ধু বিদিতের দিকে অনেকক্ষণ নির্বিশেষে নয়নের দিকে তাকিয়ে রইলেন পুরোহিত মশাই। তারপর বললেন, বাবা, তোমার যা লক্ষণ দেখছি, সাবধানে থেকো। আজ রাতে তোমার মৃত্যুর ভাড়া রয়েছে। জানো তো, আজ শনিবার, আর এই গ্রামে প্রতি শনিবার রাতেই নিশি বেরোয়। অদ্ভুত এক গর্বের হাসি ফুটে উঠল বিদিতের মুখে। ওফ, যাগে, আজ রাতে তাহলে নিশির সাথে আমার মোলাকাত হচ্ছে। কত ইচ্ছা ছিল আমার এই নিশি জিনিসটা যে কি সেটা দেখার, আর আমার মনের ইচ্ছা যে এত তাড়াতাড়ি এত সহজে পূরণ হবে আমি স্বপ্নেও ভাবিনি। না বাবা, নিশি সত্যিই আছে, ওই দিকে তাকিয়ে দেখো। এরপর সামনের শিব মূর্তিতে আমরা যা দেখলাম তাতে চমকে ওঠার অনেক কিছু ছিল।
শ্বেত পাথরের বেদিতে বসানো রয়েছে শ্বেত পাথরের মূর্তি। এক অদ্ভুত দৈবজ্যোতি বিকিরণ করছে, কিন্তু মূর্তির জায়গায় ঘোরতর কৃষ্ণবর্ণ। রং কালো নয়, কিন্তু মনে হচ্ছে কেউ যেন একরাশ অন্ধকার ওই জ্যোতির্ময় মূর্তির গায়ে লেপে দিয়েছে। অবাক হয়ে আমি বলে উঠলাম, এটা কি? এর মানে এটাই যে কোনো ভয়ঙ্কর অশুভ কিছু এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, সেটাই এই গ্রামের পবিত্রতা নষ্ট করছে। আর এই অশুভ জিনিসের উপস্থিতির চিহ্ন হলো ঈশ্বরের জ্যোতির্ময় শরীরের এই কালিমা। ঈশ্বর সবাইকে সাবধান করে দিয়েছে, আর আমার মতে এই অশুভটা আর কেউ নয়, গভীর রাতে ঘুরে বেড়ানো নিশি। এবার আমি সত্যিই খুব ভয় পেলাম। নিজের চোখে যা দেখলাম তাকে অবিশ্বাস করি কিভাবে? তাহলে কি বিদিতের বাঁচার আর কি কোনো উপায় নেই? তাহলে কি আজ রাতে সত্যিই বিদিতের পালা? ভয়ে ভয়ে আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম, আপনি যদি সত্যি বিদিতের মধ্যে মৃত্যু লক্ষণ দেখে থাকেন, তাহলে কি ওকে বাঁচানোর কোনো উপায় নেই? দেখো বাবা, তোমার বন্ধুর বাঁচার ক্ষীণ লক্ষণ রয়েছে, কিন্তু সেই লক্ষণ এতই দুর্বোধ যে এর মাথা মুন্ডু আমি কিছুই উদ্ধার করতে পারছি না। দেখুন দেখুন আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আমি জানি ও আপনাকে অপমান করেছে, আপনার সাথে তর্ক করেছে, কিন্তু দয়া করে আপনি বলুন ওকে বাঁচানোর উপায়টা কি? দেখো বাবা, উপায় তো আছেই। নিশির ডাক পাওয়া অবস্থাতে ও যদি কোনো পবিত্র বাড়িতে পা রাখে, যেখানে গিন্নি তার স্বামীর বুকে পা রাখে, আর এভাবেই ওই বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে, তাহলে ও বেঁচে যাবে। নিশি ওর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। কিন্তু যে বাড়িতে গিন্নি তার স্বামীর বুকে পা রাখে, সেই বাড়ি কি করে পবিত্র বলা যায়? এই কথার মাথা মুন্ডু আমি মর্মোদ্ধার করতে পারছি না। না, আমিও তো কিছু বুঝতে পারলাম না। বুঝলে তো বাবা, সংকেতটা এমনই দুর্বল আর জটিল, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তোমায় কি বলবো বলো? এরপর কি হয়েছিল জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমার ভালো লাগুক কিংবা খারাপ, তোমরা সেটা জানাতে আমাকে ভুলো না। তোমরা যদি তোমাদের সাথে ঘটা কোনো ঘটনা বা কোনো গল্প যেটা তুমি লিখেছো সেটা আমাদের কাছে পাঠাতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে মেল করে দাও golpotime0@gmail.com অথবা গল্প টাইম ফেসবুক পেজের কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমার লেখা সেই গল্পটাকে পাঠ করে শোনাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।